21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবরের খালাসের রায় আপিলেও বহাল। সিগারেট খেতে নিষেধ করায় মালিবাগের সোহাগ পরিবহনের কাউন্টারে তাণ্ডব। পর্তুগালে কেবল রেল দুর্ঘটনায় নিহত 15, আহত অন্তত 18। বিপদসীমার উপরে যমুনা নদীর পানি, দিল্লিতে বন্যা সতর্কতা। এবং ইংল্যান্ডের প্রথম মুসলিম ফুটবলার হতে যাচ্ছেন জেড স্পেন্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা আংশিক কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এছাড়া হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা হালকা কমতে পারে। এদিকে সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.4 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 93%। 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ সংক্রান্ত বিষয়ে রায় দেন। 21 আগস্টের যেই মামলায় আপনারা জানেন যেই মামলায় দণ্ড ছিল আপনার বিচারিক আদালত থেকে হাইকোর্ট ডিভিশনে দীর্ঘদিন পর সেই মামলা থেকে সমস্ত আসামিদেরকে খালাস দেওয়া হয়। সেই খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল ফাইল করে এবং আমাদের সর্বোচ্চ আদালত অ্যাপেলেট ডিভিশন লিভ মঞ্জুর করার পরে যে আপিল হয় সেই আপিল আমরা দীর্ঘদিন শুনানি করেছি। জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। কাজেই আমরা বলতে পারি তার জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারো নাই। আমরা আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজধানীর সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারের সামনে সিগারেট খাওয়ার নিষেধ করাকে কেন্দ্র করে বাস কাউন্টারে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত 11:30টার দিকে ঘটনা ঘটে। এতে কাউন্টারের 14 থেকে 15 কর্মচারী সহ সোহাগ পরিবহনের মালিক আলী হাসান তালুকদার পলাশ নিজেও আহত হন। সন্ত্রাসীরা আলী হাসান তালুকদার পলাশের বাসায়ও হামলা করেছে। হামলা ঠেকাতে গিয়ে দেশীয় অস্ত্রের কোপে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পলাশের ড্রাইভার মাসুদ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহাগ পরিবহনের মালিক পক্ষ থেকে দাবি করা হয়, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লালের নেতৃত্বে 60 থেকে 70 জন এসে মব তৈরি করে অতর্কিত হামলা চালায়। কাউন্টারে ভাঙচুরের পাশাপাশি নিরীহ যাত্রীদের মধ্যে কয়েকজনকে মারধর করা হয়। প্রত্যক্ষদর্শী ও বাস কাউন্টারের একাধিক কর্মী জানান, রাত 11টার দিকে 2 যুবক সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। এ সময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু। হামলার সময় আতঙ্কে আশপাশের সাধারণ মানুষ দৌড়ে সরে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 বিভাগকে একীভূত করেছে সরকার। রুলস অফ বিজনেসের ক্ষমতা বলে সুরক্ষা সেবা বিভাগ এবং জননিরাপত্তা বিভাগকে একীভূত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নামে পুনর্গঠন করে বুধবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে 2017 সালের 18 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে 2টি বিভাগ গঠন করা হয়।
তখন রুলস অফ বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এই দুটি বিভাগ গঠন করেছিলেন। কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুভাগ করা হয় বলে তখন জানানো হয়েছিল। সমন্বয় সুবিধা ও কাজে গতিশীলতা আনতে গেল বছরের ৩ নভেম্বর দুই বিভাগকে এক করার অনুশাসন দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠানো হয়। সম্প্রতি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে বিষয়টি অনুমোদন দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাজদুপুই। বুধবার রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেড.এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ থেকে কিছু বলা হয়নি। প্রায় ১ ঘণ্টাব্যাপী এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বিদায়ী রাষ্ট্রদূত হিসেবে মেরি মাজদুপুই খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের অগ্রযাত্রায় ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। অন্যদিকে খালেদা জিয়া ফ্রান্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের গঠনমূলক ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। বিস ক্লাব ফ্রুট ফান বিস্কুট মানেই ফ্রুটি ক্রিমের সাথে হারিয়ে যাওয়া। ফ্রুট ফান বিস্কুট, ফ্রুটি ক্রিমে ফান চলবেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ হলে রাত ১১টার পর প্রবেশ করা ছাত্রীদের অশালীন মন্তব্য করা সেই ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনের স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন হলের ছাত্রীরা। বুধবার রাত 10:30টার দিকে হলের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ইফতিজারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, নারীদের বুলিং করে প্রশাসন করে, ইফতিজারের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না বলে নানা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ থেকে ছাত্রীরা 3টি দাবি উত্থাপন করেন। সেগুলো হলো ছাত্রদল আনিসুর রহমানের স্থায়ী বহিষ্কার, মনোনয়নপত্র বাতিল ও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, সাইবার বুলিং সেল গঠন এবং ফেসবুকে যাবতীয় অশালীন মন্তব্যের জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সোশ্যাল মিডিয়ায় মানুষ বলে ভোট দিচ্ছি সন্দ্বীপে, এমপি পাইছি মালদ্বীপে। এদেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নির্বাচন হবে। বুধবার বিকালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি এ সময় বলেন, পিআর পদ্ধতি কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে না। পিআর মানে কি? ভোট দিলাম, টাঙ্গাইলে এমপি পাইলাম নোয়াখালীতে। টাঙ্গাইলে যে জনপ্রতিনিধি টাঙ্গাইলের মানুষ চিনবে, নোয়াখালীর মানুষ নোয়াখালীর জনপ্রতিনিধিকে চিনবে। এটাই তো হওয়ার কথা। কাজেই এদেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সে পদ্ধতিতে নির্বাচন হবে। পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ কিন্তু বোঝে না। পিআর মানে কি? ভোট দিলাম টাঙ্গাইল, এমপি পাইলাম নোয়াখালী হবে। সেই জন্য মানুষ বলে যে সোশ্যাল মিডিয়া ভোট দিছি সন্দ্বীপ, এমপি পাইছি মালদ্বীপ, এটি হবে? টাঙ্গাইলের যে জনপ্রতিনিধি টাঙ্গাইলের মানুষই ঠিক করবে, নোয়াখালীর মানুষ নোয়াখালীর জনপ্রতিনিধি ঠিক করবে। কাজে এই দেশের যে গতানুগতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নির্বাচন হবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পর্তুগালের রাজধানী লিসবনে পর্যটকদের মধ্যে জনপ্রিয় এলিভাদোর গ্লোরিয়া নামের একটি ফানিকুলার কেবল রেল দুর্ঘটনায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। জরুরি পরিষেবা জানায় আরও 18 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। শহরের প্রাণকেন্দ্রে রেস্তেরাদোস থেকে বাইরো আলতো এরিয়াতে নিচ থেকে ওপরে বা ওপর থেকে নিচে যাত্রী পারাপার করে এই ফানিকুলার। এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও ছিলেন। যদিও কর্তৃপক্ষ জানায় নিহতদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি। লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস বুধবার রাতে হাসপাতাল পরিদর্শন করেছেন।
একে শহরের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত বলে অভিহিত করেন তিনি। লিসবনে কেবল রেল দুর্ঘটনায় একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি এবং সংহতি প্রকাশ করেন। টানা ভারী বৃষ্টিপাতের ফলে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দিল্লির ময়ূরবিহার ফেজ 1 সহ নিম্নাঞ্চলের ত্রাণ শিবিরগুলো প্লাবিত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল 7টায় দিল্লির ওল্ড রেলওয়ে ব্রিজ সংলগ্ন যমুনা নদীর পানির স্তর ছিল 207.48 মিটার। ভোর 5টা এবং 6টার পরিমাপে তা একই ছিল। আগের রাতে 2টা থেকে 5টা পর্যন্ত পানির স্তর ছিল 207.47 মিটার। দিল্লির সিভিল লাইন্স এলাকায় বেলা রোড সংলগ্ন জায়গাগুলো জলমগ্ন হয়ে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট। কাশ্মীর গেটের বিভিন্ন এলাকাও প্লাবিত হয়, কারণ যমুনার পানি আশপাশের পাড় ভেঙে শহরের ভেতরে ঢুকে পড়েছে। বুধবার বিকেলে দিল্লি ও এনসিআর জুড়ে হওয়া প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন অংশে ব্যাপক জলাবদ্ধতা ও যানজট দেখা দেয়। যমুনা নদীর তীরবর্তী এলাকাগুলোতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে ওঠে। জানাবো খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে শনিবার অ্যান্ডোয়ার বিপক্ষে খেলতে নামবে ইংল্যান্ড ফুটবল দল। এরপর 10 সেপ্টেম্বর তারা খেলতে যাবে সার্বিয়ায়। এই 2 ম্যাচের জন্য ইংল্যান্ড কোচ টমাস টুখেল যে স্কোয়াড ঘোষণা করেছেন সেখানে জায়গা পেয়েছেন টটেনহ্যাম হটস্পারের ফুলব্যাক জেড স্পেন্স। তিনি ইতিহাসে প্রথম প্রকাশ্যেও মুসলিম ফুটবলার যিনি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায়। জেড স্পেন্স হচ্ছেন অভিনেত্রী কার্লা সিমন স্পেন্সের ছোট ভাই। ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়ে 25 বছর বয়সে স্পেন্স যেমন অবাক হয়েছেন, তেমনি নিজেকে ইতিহাসের অংশ হতে দেখে গর্বিত বোধ করছেন, কারণ ইংল্যান্ড কোচ টমাস টুখেলের সঙ্গে আগে তার কোনো কথাই হয়নি। স্পেন্স বলেন, এটা এক আশীর্বাদ, অসাধারণ ব্যাপার। প্রথম মুসলিম খেলোয়াড় হতে পারায় সত্যি অবাক হয়েছেন। এ এক অনন্য অনুভূতি। ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে প্রথম মুসলিম ফুটবলার, চাপ অনুভব করছেন কিনা এমন প্রশ্নে স্পেন্স বলেন, কোনো চাপ অনুভব করেননি তিনি। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবরের খালাসের রায় আপিলেও বহাল। সিগারেট খেতে নিষেধ করায় মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের তাণ্ডব। পর্তুগালে কেবল রেল দুর্ঘটনায় নিহত 15, আহত অন্তত 18। বিপদসীমার উপরে যমুনা নদীর পানি, দিল্লিতে বন্যার সতর্কতা। এবং ইংল্যান্ডের প্রথম মুসলিম ফুটবলার হতে যাচ্ছেন জেড স্পেন্স। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।